অনেক সময় বলা হয় যে একটা মানে দাম্পত্য সম্পর্কে অনেক সময় অনেকে বলেন যে সন্তান সন্ততির কথা ভেবে আমরা একসঙ্গে আছি, সেটা যেরকম একটা লজিক আছে। আবার অনেকে বলেন যে আমি না আমার লাইফে না আশেপাশে কি দেখেছি কাপলস মানে দে ডোন্ট স্লিপ টুগেদার অলসো, দুজন দুদিন। কিন্তু তোমার কি মনে হয় পুরনো প্রেম আবার মনে পড়ে বা এক্স কখনো এক্স হয়ে যায় না? তোমার আমি বলছি কলেজ লাইফের কথা, ওয়ে টু ব্যাক। আমি বেশি বললে লোকে ভাবে বাবা কত পারফরমেন্স। যদি তুমি দেখো গল্প বলার ধরন বা গল্পের ধরন যদি তুমি বলো, আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই, আমি এটা মানবো না। সেটা না একটা অনেক সময় হয় যে অন্য ধরনের ছবি করলে সেটা তো বেশি দর্শক দেখবে না, কাজেই ওটার বাজেটটা একটু কনস্ট্রেন্ট করে দাও। বাজেটটা যেই কনস্ট্রেন্ট হয় তখন শুটিং ডেজ গুলো, চরিত্র যেগুলো আসবে আমি সেখান থেকে বেছে নিতে পারবো। এবার যদি আমার কাছে একই ধরনের চরিত্র আসতে থাকে তাহলে আমি কি করবো? আমি একবার না বলবো, দুবার না বলবো, তৃতীয়বার আমি বলবো আরে আমাকে তো কাজ করতে হবে। নমস্কার, ইন্ডালজ পডকাস্টের আরেকটা এপিসোডে আমরা হাজির হয়েছি আজকে, এবং আমাদের সঙ্গে আজকে দুজন খুব হেভিওয়েট পার্সোনালিটিস ফ্রম টলিউড রয়েছে। তাদের দুজনের সিনেমা, একজন নির্মাতা এবং আরেকজন অভিনেতা। আলাপ করিয়ে দিই, অর্জুন দত্ত, আরেকজন তো আলাপের দরকারই নেই কোনো, আবির চট্টোপাধ্যায়। নমস্কার। আপনি ওয়েট নি হেভিওয়েট লিটারালি প্রতিবাদ করো। অর্জুন, তোমার নতুন ছবি আসছে, আজকেই থিয়েটার রিলিজ করেছে, ডিপ ফ্রিজ। আফটার 2 years, দীর্ঘ 2 বছরের অপেক্ষার পর অবশেষে সিনেমাটা মুক্তি পেল থিয়েটারে। কেমন লাগছে? হ্যাঁ, আজ 21 নভেম্বর আমার খুব একদম মনে থাকবে সারা জীবন। মানে 2 বছরের অপেক্ষা, 2.5 বছর, প্রায় 2.5 বছর। 23 এপ্রিলে উই হ্যাভ শট। আর 2 বছর মানে আমি জানিও না, মানে একটা টাইমে তো হালই ছেড়ে দিয়েছে, রিলিজ হয়তো করবেই না ছবিটা। আমি কল করতে হবে না কি হচ্ছে কি হবে, কিন্তু তার মাঝেই চলে এলো জাতীয় পুরস্কার। হ্যাঁ, দ্যাট ওয়াজ লাইক মানে মারাত্মক একটা খবর। বাট ডিপ ফ্রিজের সাথে আমার খুব মানে একটা অদ্ভুত স্পেশাল কানেকশন আমার লাইফের, নট বিকজ অফ দি ন্যাশনাল অ্যাওয়ার্ড অলসো, বাট বিকজ ডিপ ফ্রিজের পুরো শুটিং এর সময় আমি আমার মায়ের MND, মাই মম ডাইড বিকজ অফ MND. I lost her in February 2024. তো আমার এখনো মনে আছে ডিপ ফ্রিজে আবিরদা তনুশ্রী একটা শট চলছিল, তো আবিরদার ক্লোজটা নেওয়া হচ্ছে, তনুশ্রী যখন আমরা টয়লেটে বসে মনিটরটা ছিল তখনই মায়ের খবরটা আসে যে এরকম একটা খবর। তো পুরো ডিপ ফ্রিজের মেকিং, তারপর একটা ছবি তো শুধু শুটিং ও নয় না, পোস্ট প্রোডাকশন পুরো থ্রু দিয়ে মায়ের ওই জার্নিটায় আমি ছিলাম। তো আই লস্ট মাম ফাইনালি। বাট আমার ওই ব্যক্তিগত স্ট্রাগলও গেছে। হ্যাঁ, প্রচন্ড। আর ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কোথাও আমি জোর গলা আমি লাস্ট মরার আগের দিন অব্দি বলে মাই ওপর থেকে কলকাঠি দাঁড়িয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিকজ দিস টাইম অ্যাজ উই অল নো দ্য কম্পিটিশন ওয়াজ ভেরি ভেরি স্টিফ, মানে মারাত্মক, মানে বাঘা বাঘা সব ছবি ছিল। তো সেখান থেকে আই এম জাস্ট 4 films old, সো সেখানে ইটস আ ভেরি বিগ নির্মাতাদের থেকে কংগ্রাচুলেশন, অভিনন্দন। না সবাই এভরিবডি টেক্সট করেছে, নাহলে কল করেছে, কার নাম নেই, মানে এভরিবডি লিটারালি অনেকে আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। সেরা বাংলা ছবি পার্ট, তুমি কেমন লাগছে? মানে আমি বেশি খুশি হয়েছি অর্জুনের সঙ্গে যে ছবিটা করলাম সেটা পাওয়াতে, কারণ অর্জুন অপেক্ষাকৃত নবীন পরিচালক। তো দেখো, যারা অভিজ্ঞ পরিচালক যারা কাজ করছেন, যাদের অর্জুনেরও পরিচিতি আছে, কিন্তু অবশ্যই সেটা তো যারা অভিজ্ঞ পরিচালক তাদের সঙ্গে তুলনায় দিলে তো হবে না, অনেক পরে কাজ শুরু করেছে। তো সেই কারণে আমার আনন্দটা অনেক বেশি। সেটা আমি যখন প্রথম খবরটা পাই ডিপ ফ্রিজে, তখন আমি যখন মানে তুমি বা তোমার বন্ধু বান্ধব, আমার যারা মিডিয়ার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেছিল, আমি এটা বলেছিলাম যে একজন নবীন পরিচালকের সঙ্গে কাজ করলাম, সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো বেস্ট বেঙ্গলি ফিল্ম হিসেবে, আমার আনন্দ অনেক বেশি। আর এবার দেখো, এটা খুবই একটা সম্মানের জায়গা, গৌরবের জায়গা, আর তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় দায়িত্বেরও জায়গা। কারণ কি হয়, আমি একটু আধটু যখন বাইরে গেছি কাজ করতে বা কাজের সূত্রে, আমি কিন্তু দেখেছি যে যারা সিরিয়াসলি সিনেমা নিয়ে, সেটা দর্শক হতে পারেন, ক্রিটিক হতে পারেন, সাংবাদিক হতে পারেন, বা অভিনেতা অভিনেত্রী কলাকুশলী হতে পারেন, তারা কিন্তু খবরাখবর রাখেন আমাদের ইন্ডাস্ট্রি, বাংলায় কিরকম কাজ হচ্ছে। এবার এই যে ধরো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হলো, তখন এখানে একটা শিলমোহর পড়লো যে এটা বেস্ট বেঙ্গলি ফিল্ম। এবার এই ছবি দিয়ে কিন্তু তারা বোঝার চেষ্টা করবেন যে কি ধরনের গল্প আমরা বলছি, কি ধরনের সিনেমাটোগ্রাফি করছি, কি ধরনের অভিনয় হচ্ছে। কাজে আমাদের দায়িত্বটা আরো বেড়ে গেল, অর্জুনের আরো বাড়লো, কারণ অর্জুন অনেক ছোট।
আমার অ্যাকচুয়ালি একটু বয়স্ক সাজার চেষ্টা করছে যে অনেক ছোট বলে, সাজার কিছু নেই, অত ছোট নই, বাট ইয়া মানে হ্যাঁ কারেক্ট, মানে দায়িত্ব তো অবভিয়াসলি বেড়ে গেল। আবির, এটা এই ছবিটি তোমার সেই সব ছবিগুলোর গুটি কয় ছবির মধ্যে যেখানে তুমি নয় গোয়েন্দা নয় পুলিশ নও, থ্যাঙ্কফুলি এরকমই আরেকটা অদ্ভুত সুন্দর চরিত্র তোমাকে এবছর দেখলাম, পুতুল নাচে। কারেক্ট, মানে এবং আমরা দেখে সবাই ইমপ্রেসড। তো কতটা ভালো লেগেছে এই ধরনের একটা ডিপ্রেসের মতো ছবির অংশ হয়ে, যেখানে না তুমি ডিটেকটিভ না তুমি পুলিশ, যেটা দেখে দেখে আমাদের চোখে এক ধরনের মানে মানে এখন মনে হয় পুলিশের চরিত্রে আবির নেই, ব্যোমকেশ বা ফেলুদা আবির নয়, এই প্রশ্নটা না। আমি তো ধন্যবাদ দেবো, ধরো তুমি যেহেতু যে দুটো ছবির কথা বললে, আমি সেই দুটো ছবির সূত্রে বলে আমিও ধন্যবাদ দেবো অর্জুনকে, আমি ধন্যবাদ দেবো কে মানে আমাদের প্রযোজক, বা সুমন দা বা সমীরন আমাদের প্রযোজক পুতুল নাচের, এদেরকে। কারণ দেখো, আমি তো নিজে গল্প পছন্দ করতে পারি না, আমার কাছে গল্প বা চরিত্র যেগুলো আসবে আমি সেখান থেকে বেছে নিতে পারি। এবার যদি আমার কাছে একই ধরনের চরিত্র আসতে থাকে তাহলে আমি কি করবো? আমি একবার না বলবো, দুবার না বলবো, তৃতীয়বার আমি বলবো আরে আমাকে তো কাজ করতে হবে, তো আমাকে তখন বলতে হবে আচ্ছা ঠিক আছে, মানে 4-5টার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লাগবে আমি সেটা করবো। এবার তখন যদি এরকম অন্য ধরনের কাজ আসে, অন্য ধরনের চরিত্র আসে, আমি লুপে নেবো, তাই নিয়েছি। এবার ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমার মনে হয় ডিপ ক্ষেত্রে তুমি লুপে নাওনি, ডিপ ফ্রিজ ওটা ফার্স্ট লিপে দাঁড়িয়েছিলাম 2 months, একটু বলো কেন? হ্যাঁ it took 2 months to say আমি একদম ডিটারমাইন্ড ছিলাম আবেগ ডাকেই চাই, তো যত টাইমই লাগুক। মানে কেকেও বলছে কি হচ্ছে, কাপ শুটিং, কেকের সঙ্গে আলাদা মিটিং, অর্জুনের সাথে আলাদা মিটিং, কেকের সাথে প্রোডিউসারের সাথে। হ্যাঁ সেটা বলছি। তবে তার আগে বলি, ডিপ ফ্রিজ আমার ধারণা তুমি অনেক আগে একবার দেখেছিলে একটা প্রিভিউ, এবং একদমই অন্য একটা অনুষ্ঠানে তোমার সঙ্গে যখন আমার দেখা হয়, তুমি আলাদা করে ডেকে এনে আলোচনা করেছিলে ছবিটা নিয়ে। এবং আমার মনে আছে সেই আলোচনার একটা অংশ এটাও ছিল যে একদম অন্য ধরনের একটা চরিত্র আমি করেছি, এবং তুমি বলেছিলে আমি না ভাবিনি তুমি এই চরিত্রটায় তোমায় কাস্ট করা হবে, তুমি বলেছিলে তো। তো এক্স্যাক্টলি আমি ওখান থেকে আলোচনাটা শুরু করি। যখন আমার কাছে প্রথম গল্পটা আসে, প্রথমত তখন একটা ডেটের ইস্যু ছিল আমার, হ্যাঁ প্রথমত একটা ডেটের ইস্যু ছিল, তো আমি বলেছিলাম যে এখন তো পারবো না করতে। এবং তারপরে যখন আমি গল্পটা যে পুরোটা শুনেছিলাম, তাহলে গল্পের স্ট্রাকচারটা, চরিত্রটা কি এটা শুনেছিলাম, আমারও একটু সময় লেগেছিল আমাকে নিজেকে ভিজুয়ালাইজ করতে এই চরিত্রে। 2 নম্বর তো বললাম ডেট ইস্যু। আর একটা যেটা হচ্ছিল, আমার গল্পটা এবং গল্পের ট্রিটমেন্টটা নিয়ে আমার কিছু অবজারভেশন ছিল, নট যে আমি ওর সঙ্গে এগ্রি করছি না তা নয়। কারণ কি হয়, আমার মনে হয় এটা খুব হেলদি একটা সাইন যে আমি অভিনেতা হিসেবে একভাবে দেখছি, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে সিনেমাটা কিন্তু ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টর কিভাবে দেখাতে চাইছেন গল্প বা চরিত্র বা গল্পের প্রবাহ, আমাকে সেটা ফলো করতে হবে। তো আমি যতক্ষণ না সেটা কনভিন্সড হচ্ছি, আমার সেই সময়টা লাগে। তো প্রাথমিকভাবে আমি সত্যি কথা বলতে, প্রাথমিকভাবে বলছিলাম যে এখন করবো না বা ছেড়ে দাও, পরে কিছু করি। তারপরে যেটা হয়, কয়েক মাসের পর, মানে 1-1.5 মাসের পরে অর্জুন আবার বলে যে এখন তো আমি জানি তোমার ডেটের ইস্যুটা নেই, আমি তো তখন ছবিটা আমাদের হয়নি, তুমি প্লিজ করো। এবার তখন দুটো জিনিস হয়েছিল। এক হচ্ছে যে আমার নিজের অভিজ্ঞতা বলে যে আবার যখন অর্জুন এলো আমার কাছে, এটা কিন্তু আমি খুব ইগো বুস্টার হিসেবে দেখিনি। আমার মনে হলো তাহলেও সত্যি আমাকেই ভেবে কাজটা করেছে, এবং যখন দ্বিতীয়বার আমার কাছে এসেছে তাহলে আমারও আরেকবার ভেবে দেখা উচিত অন্যভাবে। আমি প্রথমবার যেভাবে অ্যাপ্রোচ করেছি চরিত্র বা গল্পটাকে, আমি একটু অন্যভাবে ভাবি। এবং আর একটা যেটা হয়েছিল যে আমার গিন্নি, তিনি গল্পটা অনেকটা জানতেন, তো ও আমাকে বলেছিল দেখো তোমার যা যা অবজারভেশন আছে সেগুলো তুমি অর্জুনের সঙ্গে ডিসকাস করো, যদি মনে হয় অর্জুনের কিছুটা হয়তো চেঞ্জ হলো, কিছুটা হলো না, বাট একটা কোনো মাঝপথে এসো। তো তারপরে দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের, ইভেন্ট শুটিং চলাকালীন প্রতিদিন যেটা হতো, যেদিন শুটিংটা যেই শেষ হতো আমি বলতাম কাল কি কি সিন করবে বলো। তো আমি বাড়িতে গিয়ে যতই ক্লান্ত থাকি, যতই হোয়াটসঅ্যাপ নিয়ে ওখানে লিখে আমার মনে হয় এটা কেন ওটা কেন, সেটা আমাদের সিনেমা শুরু হওয়ার আগে হয়েছে, সিনেমা চলাকালীন হয়েছে। এবং আমি সেই কারণেই আরো বেশি আনন্দ পেয়েছি কাজটা করতে। কারণ কি হয়, তুমি যেটা বলছো যে অন্য ধরনের একটা চরিত্র, আমিও নিজেকে ভাঙলাম, অর্জুন কিছুটা নিজেকে ভাঙলো। এবার এই যে কোলাবোরেটিভ যে আর্ট ফর্মটা তৈরি হলো, এটাই তো সিনেমার মজা। একদম, দ্যাট ইজ অলওয়েজ। এবং আমার মনে হয় অন্য ধরনের একটি চরিত্রায়নে নিজেকে পেয়ে তখন অভিনেতা হিসেবেও তোমারও ইচ্ছে আমাকে অন্যভাবে ভাবতে হলো যে আচ্ছা এইভাবে ভাবছে। আর সত্যি কথা বলতে দেখো, এখন ছবিটা রিলিজ তো করেইছে, তো এখন আমার বলতে খুব একটা আপত্তি নেই। অনেক দর্শক যারা ছবিটা দেখবেন এখন থেকে, তাদেরও কিন্তু প্রাথমিকভাবে মনে হবে ও আবির এটা করছে। কারণ আমার আমি শুধু গোয়েন্দা বা পুলিশ বলে আমি বলছি না, অনেক সময় কি হয় অভিনেতাদের যে স্ক্রিন বলবো ইমেজ,
কিছুটা ব্যক্তিগত সব মিলিয়ে একটা তৈরি হয় তো কারেক্ট। তো সেটা চট করে এই চরিত্রটায় হয়তো তাদেরও একটু অসুবিধা বলবো না, মরাল কম্পাস, হ্যাঁ মনে হয় এক্স্যাক্টলি খুব মরালিটিকে ব্যাপারটা, কোশ্চেন করা হচ্ছে তো এখানে। সেটা আমি তো বলবো থ্যাঙ্কস টু অর্জুন যে আমাকে ভেবেছে এই চরিত্রটা। এবং আমি অদ্ভুত ভাবে তোমাকে এখানে এমন একটা চরিত্র দেখা যায়, এমন একজন হাজবেন্ড যাকে তুমি দেখার পর আর দোষ দিতে পারবে না। তুমি প্রথমে খুব না দোষ না, যারা দোষ দেবার তারা দেবে। এইটা ওপেন এন্ড, এটা নিয়ে আমাদের খুব এইটা ডিসকাশন নিয়ে অর্জুন, এবং আমি জানি ছবিটা যে রিলিজ করেছে এখন আবার অর্জুন বিভিন্ন সময় আমার মেসেজও ফোন করবে, বিভিন্ন মতামত যখন পাবে, আর আমি সবসময় এটাই বলার চেষ্টা করি যে অর্জুন তুমি যে ছবিটা করেছো বা তুমি যে ছবিটা বা গল্পটা বা চরিত্রগুলো তুমি দেখাতে বা বলতে চেয়েছো, তুমি তো কোনো এক পেশে জাজমেন্টের দিকে যেতে চাও না, তুমি একটা গল্প তোমার মতো বলেছো। এবার যারা দেখছেন তারা তাদের মতো করে বিচার করবেন। কারুর মনে হবে ও খুব ভুল, ও খুব ঠিক, কারুর মনে হবে না ও অতটাও ঠিক না, ও অতটাও ভুল। এটা ছবি, বাট দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা, ইট শুড স্পার্ক কনভারসেশন। এবং আমরাও সেটা চাই, আমরাও চাই। একটা সিনেমা যেটা নিয়ে তুমি দেখেই সঙ্গে সঙ্গে চট করে ভুলে যেতে পারবে না। দর্শকদের রেফারেন্সের জন্য যা বলতে একটু আমি বলে দিতে চাই যে এই ডিপ ফ্রিজ গল্পটা হচ্ছে একজন প্রাক্তন, একজন বর্তমান, এবং মাঝখানে তিনি মানে আমাদের আবির, যিনি একজনের বর্তমান এবং একজনের প্রাক্তন, এবং কিভাবে তাদের তিনজনের জীবনই কারেক্ট, এবং এটা তুমুল বৃষ্টির রাত, তুমুল বৃষ্টির রাত, তার সাথে একটা ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা, তো হি ইজ লাইক দ্য ক্যাটালিস্ট, রাইট। এবং এই আইডিয়াটা, এই সিনেমার গল্পর যে ভাবনাটা কিভাবে তুমি পেলে? আমি না আমার লাইফে না আশেপাশে খুব ক্লোজ ইয়েতেই দেখেছি কাপলস, মানে ভীষণ হামকি ডরি মনে হয় সামনে থেকে দেখলে, বাট বাইরে খুব মেকি, বাট মানে দে ডোন্ট স্লিপ টুগেদার অলসো, দুজন দুদিকে ফেস করে শুয়ে যাচ্ছে, পুরোটাই নাটক করে যাচ্ছে লোকের সামনে। বাট কোথাও গিয়ে না আমাদের সোসাইটিতে তুমি যদি পুরো মানে গুগল করে দেখো, আমাদের ইন্ডিয়াতে কিন্তু ডিভোর্স রেট কিন্তু এখনো 1% পয়েন্ট সামথিং, ইটস ভেরি লেস। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমরা এতটা মডার্ন হয়েও আমরা বলি যেটা আমরা এখনো ডিভোর্স ইজ ভেরি ট্রিকি, মানে আমরা এখনো ডিভোর্স নিয়ে বলতো ও ডিভোর্স, মানে এটা ভেবেই আমাদের কেমন একটা এখন আমরা কোথাও গিয়ে একটু মানে ওই টাবু ব্যাপারটা, which is very sad. তো সেখানে দেখে মনে হচ্ছিল why not do something different, যেখানে আমি খুব প্রো ডিভোর্স, প্রো মুভিং অন, প্রো ক্লোজার যদি কিছু একটা করতে পারি ওরকম ছবি, বিকজ অ্যাজ ফিল্ম মেকার আমার মনে হয় প্রোগ্রেসিভ হওয়াটা খুব দরকার, অডিয়েন্সকে ঠিক জিনিসটা, এটা আমার পার্সোনাল বক্তব্য। মানে আমি জানি না অডিয়েন্স কতটা নেবে না নেবে, ওটা ভেবে আমি কখনো কোনো এজেন্ডা ভেবে ছবি এখনো অব্দি বানাইনি, ফিউচারে যে বানাবো না তাই নয়, বাট ডিপ ফ্রিজ ওরকম ছবি নয়। ডিপ ফ্রিজ ইজ আ ভেরি প্রোগ্রেসিভ টেক অন মডার্ন আরবান রিলেশনশিপস। এরকমই একটা আরবান ছবি দেখেছি আগের বছর রিলিজ হলো, অর্ধাঙ্গিনী, যেটা তোমার সঙ্গে কম্পিটিশনে ছিল বোধহয় ন্যাশনালি। এইটির গল্প বোধহয় অনেকটা ডিপ ফ্রিজের মতনই, মানে ডিপ ফ্রিজের মতো না, একই স্টোরি লাইন, যেখানে আমরা চুনি গাঙ্গুলিকে দেখি। হ্যাঁ ডিফারেন্ট, ওখানে তো কনসিভ করতে পারছিল না বলে মানে কিছু একটা ইস্যু হয়েছিল হাজবেন্ড ওয়াইফে, বাট দিস ইজ ফুললি ডিফারেন্ট। আমার মনে হয় ডিপ ফ্রিজ ইজ মানে খুব প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিভোর্স, প্রচন্ড একটা মানে লোককে মানে দেখে লোকে দর্শকে ভাববে যে আমাদের যেটা সত্যিকারের হয়, সিনেমা তো একটা রিফ্লেকশন অফ সোসাইটি, তো এখানে এটাই কিন্তু আজকের দিনে এটাই হচ্ছে, এটাই রিয়ালিটি। আমরা প্রত্যেকের রিয়ালিটিকে দূরে সরে আসি। সিনেমা মানে আমরা সবসময় ভাবি না একটু, অবশ্যই সিনেমা মানেই একটা রূপকথা ইয়েতে চলে যাবো, বাট ডিপ ফ্রিজ ইজ নট দ্যাট কাইন্ড অফ আ ফিল্ম। ডিপ ফ্রিজ উইল শো ইউ দ্য আজকের দিনে যেটা ঘটছে, আমি যেটা বললাম মিরর টু টুডেজ আরবান রিলেশনশিপস। একদম। আমি, তুমি কি ওর সাথে সহমত যে এখন অনেক এরকম রিলেশনশিপ দেখা যায় যেখানে স্বামী স্ত্রী একসঙ্গে রয়েছে কিন্তু আসলে নেই? তুমি কি এটা মনে করো যে একটা বিয়েকে চালিয়ে যাওয়ার জন্য চালিয়ে যেতে হয়, নাকি তুমি মনে করো অ্যাজ আ প্রগ্রেসিভ আরবান, অ্যাজ আ পার্ট অফ আ প্রগ্রেসিভ আরবান পপুলেশন আমরা যে এত প্রগতিশীল হয়েছি, যদি আমাদের সম্পর্কে কোনো তালমেল না থাকে তাহলে ডিভোর্স করে ফ্রেন্ড মানে বন্ধুর মতো রিলেশন রাখাই উচিত? তুমি কি মত পোষণ করো? আমি তার আগে এই প্রশ্নটার উত্তর এখনো খুঁজে পাচ্ছি না যে আমরা কি আদৌ প্রগতিশীল হয়েছি না তো প্রগতিশীল হওয়ার একটা ভান করছি। আর দ্বিতীয়ত আমি মনে করি এটা ভীষণভাবে একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, মানে প্রতিটা সম্পর্কের নিজস্ব ইকুয়েশন থাকে। হ্যাঁ, এবং সেটা এখানে যেহেতু দাম্পত্য সম্পর্ক বা লিভিং সম্পর্কের কথাই বেশি হচ্ছে, এটা আমার মনে হয় সব থেকে ভালো বলতে পারবে ওই দুটো মানুষ যারা এই সম্পর্কে আছে। এটার কোনো মডেল রিলেশনশিপ নেই, কারেক্ট, মডেল কোন নেই যে এটা করলে এটা হয়, এটা করলে। তো এটা আমার মনে হয় যে ওই দুটো মানুষ তারা হচ্ছে ফাইনালি তারা ডিসিশনটা নেবে।
এবং এই ক্ষেত্রে অনেক রকম আঙ্গিক থাকে। অনেক সময় এরকম তুমি যেটা বলছো যে আজকাল, আসলে আমার ধারণা হয়তো আগেও ছিল, আগে হয়তো ওয়ার্ল্ড এক্সপোজার এতটা ছিল না, কাজেই মানুষ বিভিন্নভাবে নিজেদের বুঝিয়ে নিতেন। আগে ইনফরমেশন এত ছিল না, আমরা হয়তো জানতে পারতাম না, সেটাও দুই। আর একটা জিনিস দেখো, ওই সময়ের সাথে সাথে তো এক একটা রিদম এক এক রকম হয়। এরকম অনেক সময় বলা হয় যে একটা মানে দাম্পত্য সম্পর্কে অনেক সময় অনেকে বলেন যে সন্তান সন্ততির কথা ভেবে আমরা একসঙ্গে আছি, সেটা যেরকম একটা লজিক আছে। আবার অনেকে বলেন যে দুজনের সম্পর্কটা তো পুরোপুরি হয়ে গেছে, সেক্ষেত্রে কি আদৌ শুধু সন্তান সন্ততির কথা ভেবেই একসঙ্গে থাকা যায়? এইগুলো এক কথায় কোনোদিন উত্তর দেওয়া যাবে না। এবং আবারও বলছি, প্রতিটা সম্পর্কে আলাদা আলাদা তার সমীকরণ বেরোবে। সো এটা আমার মনে হয় না আমি এটা নিয়ে আমি যেটা বলবো সেটাই ঠিক। আমার পার্সপেক্টিভটা অন্য কারোর কাছে ভুল হতে পারে। তোমার নিজস্ব পার্সপেক্টিভটা কিরকম, এবং সেটা আমার ছবিটা করতে গিয়ে পরিবর্তন হলো বা মোল্ডেড হলো, বা একটা অভিনেতা তো একটা ছবি করে একটা নিজের টেকআপে থাকে, মোল্ডেড হয়নি খুব একটা। আমি বলবো যে দেখো, আমার যে চিন্তা ভাবনা সেটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা, বয়স, সম্পর্ক যেরকম, তার মধ্যে আমার দুটো জিনিস খুব মনে হয় যে কোনো সম্পর্কের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা থাকাটা খুব দরকার। ভালোবাসা, অভিমান, ঝগড়াঝাটি, পাওয়া না পাওয়া সব থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা থাকাটা খুব দরকার। বিশেষ করে কনজুগাল বা লিভ ইন বা বিয়ের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাটা থাকাটা খুব প্রয়োজন। এক। দ্বিতীয়ত, আমি একটু যেহেতু ওল্ড স্কুল, আমার এখনো মনে হয় যে আমাদের যেরকম নিজস্ব ভালো লাগা খারাপ লাগার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে, এন্ড অফ দ্য ডে আমরা কোথাও গিয়ে তো সোশ্যাল অ্যানিমাল। তো আমাদের, আমি বলছি না যে সেটাই ভুল ধারা, বাট কোথাও গিয়ে সেটাও একটু একটু মাঝে মধ্যে ভাবতে হয়। দ্বিতীয়ত, আর একটা জিনিস আমার যেটা মনে হয়, আমি শুধু এটা একটু সাংকেতিক ভাষায় বলছি কারণ ছবিটা সবে রিলিজ করেছে, আর একটু পরে গেলে আমি আরেকটু ব্যাখ্যা করতে পারতাম। আমার কাছে, আমার এটা আগেও মনে হয়েছে, তুমি যে বললে যে ছবিটা করার পরে কোনো টেক অ্যাওয়ে, আমার এটা আগেও মনে হয়েছে 0 থেকে 1 এর ডিফারেন্সটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান 1 থেকে 2 বা 1 থেকে 10 এর ডিফারেন্স। বুঝতে পেরেছো কেন বলছি? ওর জন্য বুঝতে পেরেছে, মানে 0 and 1 এর যে ডিফারেন্সটা, এটা অনেক বড় রাদার দ্যান 1 থেকে 2 বা 1 থেকে 10। আমার এটা দ্যাটস মাই টেকওয়ে। হ্যাঁ, এবং চরিত্রটি করতে গিয়ে তুমি চরিত্রটিকে কতটা নিজের মনে জাস্টিফাই করতে পেরেছো, বা চরিত্রটিকে তোমার মতো করে গড়েছো, যখন একজন মিডল ক্লাস ওয়েল ডুইং প্রফেসর, একটা মুহূর্তের ভুল, সেই ভুলটার পিছনেও হয়তো একটা অনেক বড় রিজন থাকতে পারে, মানে বা নাও থাকতে পারে, বা নাও থাকতে পারে, বা নাও থাকতে পারে। এক্স্যাক্টলি না, হ্যাঁ, খুব কিভাবে করে দিও না, হ্যাঁ নাও থাকতে পারে। না, আমি এটুকুই বলবো যে আমি করে জাস্টিফাই করার চেষ্টা করি, আমি সিরিয়াসলি জাস্টিফাই করার চেষ্টা করি, কারণ এই গল্পটা বা এই চরিত্রটা বা এই ট্রিটমেন্টটা কোথাও জাস্টিফাই করছে না। কারেক্ট, এখানে ডিফারেন্ট পার্সপেক্টিভ উঠে আসে। অ্যাজ অ্যান অডিয়েন্স ইউ আর ফ্রি টু চুজ ইউর পার্সপেক্টিভ, ইউ ডিসাইড। আমি গল্পটা না ফাঁস করে বলছি, এই সিচুয়েশনে তুমি যদি তোমার চরিত্রের সিচুয়েশনে রিয়েল লাইফে পড়তে, তোমার ডিসিশনটা কি হতো? আমি এটুকুই বলতে পারি যে আমি আপ্রাণ চেষ্টা করবো কোনো দিনও যেন পড়তে না হয়। করলে কি চরিত্রের, আমি আবার গল্পটা না বলে বলছি, চরিত্রটা আরো ভালো হচ্ছে না, আমি চাইবো আপ্রাণ চেষ্টা করব। চরিত্রের মতই কি তোমার ডিসিশনটা হতো না হতো না? আমি তো ওই পরিস্থিতিটার আশপাশ, মানে যে পরিস্থিতির কারণে এত সিদ্ধান্ত না হবে না, মানে না হয় সেই চেষ্টাই চলবে। সেই জন্য বোধহয় আবির আমাদের অডিয়েন্সের কাছে এবং তাদের ফ্যানেদের কাছে এত প্রিয় এবং এত জনপ্রিয়। না আবির, আমাকে বল, এই যে এত সুন্দর দুটো চরিত্রে তোমাকে পেলাম এবছর, পুতুল নাচের কথা, এবং আমি বারবার করে একটি অন্য সিনেমার ইন্টারভিউ এসে তোমারই আরেকটা অন্য ছবি কথা বলছি, কারণ আমি না বলে পারছি না। এরকম তো চরিত্রগুলোতে তোমাকে খুব একটা দেখা যায় না। এই দুটো চরিত্রই দু রকম। একটি ছিল একটি ছেলে গ্রাম থেকে গিয়ে শহরে পড়াশোনা করে এসে শহরে পালিয়ে যাবার থেকে, মানে পালিয়ে যেতে, আমি বলি আরেকটা মজার একটা অদ্ভুত জায়গা আছে দুটো চরিত্র, যেহেতু পুতুল নাচের শশী এবং ডিপফ্রিজের চরিত্রের কথা তুমি বারবার বলছো। একটা চরিত্র ইজ টু মরালি আপরাইট, শশী ইজ টু মরালি আপরাইট, এবং সেটা নিয়ে ওর কনফিউশন চলতে থাকে। এই ক্ষেত্রে আমি বলবো, আমার এই ডিপফ্রিজের চরিত্রটার ক্ষেত্রে আমি বলতে পারি যে ও কিন্তু খুব একটা, হি ইজ অলসো নট শিওর যে ঘটনাটা ঘটে বা তারপরে যা যা ঘটনা ঘটে, হি ইজ অলসো নট ভেরি শিওর যে কেন কি হয়েছে। ও
ও শুধু একটাই বলে, ওই আবার বেশি কিভাবে না করে যেটুকু বলতে পারে ও শুধু কিভাবে করে দিচ্ছ একটু সময়, হ্যাঁ, এর বেশি ও আর কিছু বলতেও পারে না। But I am biased about Avida's performance. I will always be biased. বারবার করে বলছে, আমি বলছি বারবার করে বলছে এটা নাকি আমার biased এখনো অবধি করা সেরা ছবিটা তো চলেছে, লোকে দেখবে। ওর কথা না এটা আবিদাকে অনেকে বলেওছে, আবিদা অনেক ক্রিটিক মানে নাম যারা দেখেছেন অন্য ফেস্টিভ্যালে বা লিখেছেন বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরির সাথে আমি যখন দিল্লিতে গেলাম কথা হলো, এভরিবডি স্পোক অ্যাবাউট আবিদা, তনুশ্রী আলাদা করে আবিদাকে নিয়ে তো মানে আবিদার তো পপুলারিটি আছে, উই অল নো, এটা প্যান ইন্ডিয়া। আমি সেই সময় অন্য ছবি শুটিং করছিলাম বলে আমার আশুতোষ ভাই ওনার সঙ্গে কথা হয়নি, উনি চেয়েছিলেন একবার আমাদের সঙ্গে কথা বলতে, দেখে যে আমার এত ভালো লেগেছিল। না আমি নট দ্য জাজ, আমি তো নিজেই কাজটা করেছি, আমি তো কাছের বলতে এই যে বললাম না সব থেকে টাফ বলবো না, কিন্তু ওই যে বললাম আমাকে সম্পূর্ণ অন্যভাবে ভাবতে হয়েছে ছবিটার জন্য আমি কিভাবে অ্যাপ্রোচ করবো। And Abida is someone you can't imagine in this character. That's the beauty. খুব সহজাতভাবে একটা চরিত্রে মিশে যাওয়াটা এই মানে খুব মানে তুমি দেখবে মনে হচ্ছে জায়গা হয়েছে। আমি বাণীর সঙ্গে যে সিনগুলো করেছি ওগুলো সহজাতভাবে আসছে আমার অ্যাকচুয়ালি আমার বাণী মানে আমার যে ছেলের বাচ্চাটা। হ্যাঁ obviously আমি নিজেও একজন বাবা। হ্যাঁ একদম। এই ব্যাপারে আমি আবার একটু ঢুকতে চাই, একটু দুষ্টু প্রশ্ন করব, সেটা হচ্ছে এটা এখানে এক্স রয়েছে, প্রেজেন্ট রয়েছে, তো ও বলে দেবে গল্পটা মনে হচ্ছে আস্তে আস্তে এখানে ইন্টারভেলের পরে পুরো ছবিটাই না মজা করছি। তো কারেন্ট সিচুয়েশনে ধরো তোমাদের লাইফে তোমাদের নিশ্চয়ই তোমার কি কোনো এক্স ছিল, মানে প্রেম ছিল, মানে অনেক আগে ছিল, হ্যাঁ, কিন্তু তোমার কি মনে হয় পুরনো প্রেম আবার মনে পড়ে বা এক্স কখনো এক্স হয়ে যায় না তোমার? আমি যেটা হ্যাঁ আমার মানে আমি বলছি কলেজ লাইফের কথা, ওয়ে টু ব্যাক। আমি বেশি বললে লোকে ভাবে বাবা কত বছর আগের কথা বলছে, সেটা একজন হিরো হিসেবে সেগুলো বলা উচিত না, বাট অনেক আগে কলেজে, বহু বছর আগে। বাট থ্যাঙ্কফুলি আমার কারোর সঙ্গে সেই বিটারনেসটা নেই। একজনের সঙ্গে মানে শোনো, তার মধ্যে আমি যেটা বলছি মানে সেটা একদমই মিলসেন বুনসে যেরকম হয় কলেজে পড়াকালীন, আমার হাই স্কুল ক্লাস 12 ওইরকম একটা খুব কম সময়ের জন্য, না তার একটা প্রেম ছিল, দুটো হাতে গুনে, হ্যাঁ তার বেশি আমি খুব একটা হ্যাঁ, এবং সেটাও যে খুব ডিপে যাওয়ার সময়ও তখন ওই বয়সে মনে হতো বাবা কি মারাত্মক ব্যাপার। এখন বুঝতে পারি যে ঠিক আছে, এন্ড দ্যাটস গুড। আমি মনে হয় সেটা নিয়ে তাদের সাথে কোনোদিন পরবর্তীকালে তুমি অভিনেতা হয়ে যাওয়ার পর দেখা হয়েছে? যোগাযোগে আছো? না সবার সাথে নেই, যোগাযোগ আছে অনেক। নন্দিনীর সঙ্গে যোগাযোগ রয়েছে? আরে নন্দিনীর সঙ্গেই একবার মানে ওদের আমায় অনেক সময় ওরা যদি আমি যার কথা বলছি সে যদি জানে যে আমার ব্যস্ততা থাকবে কোনো ইনফরমেশন দেওয়ার বা কোনো ঘটনা, নন্দিনী কি মেসেজ করবে? হ্যাঁ মানে শি ইজ মাচ মোর অ্যাভেলেবল। আরে ওরকম বিশাল প্রেম আমার ছিল না যে মানে ওরকম একটা মানে খুব আমরা কেউ জাজ করছি না জাজের জন্য আমি বলছি না যে ভীষণ যে একটা প্রচন্ড অ্যাটাচমেন্ট ছিল, প্রচন্ড হাই স্কুল মানে ক্লাস 12 সেই সময়, তখন মনে হতো ভীষণ বড় হয়ে গেছি, মারাত্মক ব্যাপার। এখনের হাই স্কুলের ছেলে মেয়েদের থেকে আমাদের সময় কি ইনোসেন্সটা বা অনেক আমরা আমাদের জেনারেশন অনেক বেটার ছিল। আমার নেক্সট আমার ভাইপো টাইপো ওদের দেখে আমার নিজেকে মনে হয় আমার গ্র্যান্ডফাদার জেনারেশন, আমি রিলেটই করতে পারি না। দেখো প্রতিটা জেনারেশন তাদের মতো রিদমে চলবে, এবার কিছু জিনিস আমাদের পছন্দ হবে না, আমাদের যেরকম কিছু জিনিস আমাদের বড়দের পছন্দ। এক্স্যাক্টলি, বাট উই শুডন্ট বি জাজিং। হ্যাঁ একদম। আমি পুজোতে তোমার 2টি ছবি রিলিজ হলো, এখন আমি দুটো নিয়ে কথা বলতে পারবো। I'm free to talk about both of them. Finally, বাবা। সত্যি কথা, সেই নিয়ে প্রমোশনের সময় তুমি একটি ছবি প্রমোশন করতে পারি যত কাণ্ড কলকাতায়, কিন্তু ভাগ্যবশত সেই ছবিটি দারুণ খুব ভালো ফিডব্যাক সারা ফেলেছে, সবে 50 ডেজও গেল। একটু কি কোথাও নিজেকে খুশি লাগছে যে সিনেমাটা ভালো করেছে যদিও তুমি প্রমোশনের জন্য সময় দিতে পারোনি? খুশি তো বটেই, আমি খুব রিলিভড হয়েছি কারণ আমি প্রমোশন করতে পারিনি টেকনিক্যাল কারণে, তো সেই কারণে আমার যেরকম দুঃখ ছিল, রাগও ছিল এবং কোথাও একটা আফসোসও ছিল, কারণ নিজের ছবি নিয়ে নিজেই বলতে পারছি না। কিন্তু ছবিটা রিলিজ হওয়ার দিন থেকেই, মানে যতকাণ্ডর কথা বলছি, যতকাণ্ড কলকাতাতে রিলিজ হওয়ার দিন থেকেই খুব পজিটিভ ফিডব্যাক, ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো ছিল। 50 ডেজও কমপ্লিট করলো জাস্ট লাস্ট উইক। সো আমার কোথাও গিয়ে দেখো আলটিমেটলি আমরা চাই ছবি ভালো চলুক, মানুষ দেখুক, মানুষের ভালো লাগুক, তো সেই জন্য রাগ দুঃখগুলো অনেক কমে গেছে আর কোথাও যদি রিলিভ লাগছে, যাক বাবা। তুমি তো একটা স্ক্রিনিং এ গেছিলে? হ্যাঁ আমি ওটা 25 ডেজে গেছিলাম, 50 ডেজে। সো ঠিক আছে। আর সবথেকে বড় কথা আমি
এই যে নানান রকম চরিত্র, তাও তুমি এবছরে অনেক রকম ভাবে তোমাকে দর্শক দেখলো, তোমার কি মনে হয় এইবার অন্তত এইবার নির্মাতারা তোমাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করবো, আরো এই ধরনের বিভিন্ন চরিত্রের তুমি অফার পাবে? না, নির্মাতারা ভেবেছেন। দেখো তুমি যদি আমার ক্যারিয়ার দেখো, আমি বিভিন্ন ধরনের চরিত্রই করেছি। এবার কি হয় জানো তো, যেহেতু ফিল্মের ব্যবসায়িক দিকটা খুব ইম্পর্টেন্ট, তার ফলে কিছু জিনিস নির্মাতারা যখন ছবি বানাতে চান তাদের কিছু জিনিস মাথায় কাজ করে যে এই ধরনের ছবি করলে আরো বেশি লোকে দেখবে, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বেটার হতে পারে। তো সেই কারণে সেই জিনিসগুলো একটু বেশি রিপিট হয়। এবার সেটা শুধু নির্মাতাদের দোষ নয়, সেটা কোথাও গিয়ে দর্শকেরও একটা রেসপন্সিবিলিটি জায়গা হয়। তারাও যদি আরো বিভিন্ন ধরনের ছবি বেশি করে দেখেন, যতটা এখন দেখছেন তার চেয়েও বেশি, তাহলে আমি জানি যে আমার কাছেও ঘুরে অন্য ছবিগুলো বেশি আসবে। আমি এটা নিয়ে যে খুব মানে কি বলবো রিপেন্ট করি তা নয়। অবশ্যই আমি এটা বোধহয় ডিফি যেদিন মানে 1 আগস্ট আমরা খবরটা পেই না, 1 আগস্ট কদিন প্রিমিয়ার ছিল, তো সেদিন আমি ওটাই বলেছিলাম যে দেখুন এখন যে ছবিটা চলছে এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এত ভালো কাজ করেছে, ডিপ ফ্রিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, এবং তখন পুজো রিলিজটা সকলে জানতেন। আমার মনে হয়েছিল যে একজন অভিনেতা হিসেবে আমি বোধহয় এখন অব্দি খুব ভুলভাল স্ক্রিপ্ট পছন্দ করছি না, সেটা আমার একটা রিঅ্যাসুরেন্স অন মাই অবজারভেশন, মাই বিলিফ, মাই আইডিয়া অফ চুজিং স্ক্রিপ্ট। এবার দেখো তুমি যদি আমায় বলো যে এরপরেই আমি এক্সপেক্ট করবো লোকে খুব অন্য ধরনের ছবি নিয়ে আসছে, ইটস নট দ্যাট, সিনারিও ইজ নট লাইক দ্যাট। এটা ওই জন্য কি কোথাও আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে আটকে যাচ্ছি বা এগোতে পারছি না? যেরকম মালায়ালি আমরা ছবিগুলো যখন তুমি দেখো, তুমি যে ইন্ডাস্ট্রির কথাটা বলে, আমি হিউজ ফ্যান অফ দ্যাট ইন্ডাস্ট্রি, এর কাজে ওটার সঙ্গে তুলনায় যাব না। বাট আমি একটা কথা বলি, সবসময় তো আমরা নেই হচ্ছে না এরকম আলোচনাগুলো বেশি করি। আমি একটা কথা বলি, রিসেন্টলি এটা আমার আরেক পরিচালক রঞ্জন, ওরও খুব ভালো বন্ধু, রঞ্জনের সঙ্গে আমার কথা হচ্ছিল এটা নিয়ে, আরো কয়েকজনের সঙ্গে এটা নিয়ে আমার কথা হয়েছে, মানে বেশ বিস্তারিত কথা হয়েছে। পারফরমেন্স যদি তুমি দেখো, গল্প বলার ধরন বা গল্পের ধরন যদি তুমি বলো, আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই, আমি এটা মানবো না। সেটা আমাদের কলা কুশলীদের কথাও বলছি, আমাদের টেকনিশিয়ানস যারা আছে তাদের কথাও বলছি। টেকনিশিয়ান বলতে আমি কিন্তু পুরো টিমটাকে বলছি, মানে ডিরেক্টর, ডিওপি তারাও বলছি, এবং যারা রেগুলার লাইটের কাজ, আর্ট সেটিং এর কাজ করছেন তাদের কথাও বলছি, ইভেন পারফরমেন্সের কথা বলছি। আমার মনে হচ্ছে কোথাও না এই যে রিচ, দেখার অভ্যেস, এইটাই কোথাও একটা খামতি থেকে যায়, যেটা কিছুতেই আমি অন্তত বলতে পারি, আমি একদম পলিটিক্যালি রাইট কথা বলছি না, আমি এখনো ফিগার আউট করতে পারছি যে কি হচ্ছে, কোথায় গ্যাপটা হচ্ছে, কেন হচ্ছে। এবার সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে, কিন্তু কাজ যে খুব খারাপ হচ্ছে তা না। একটা অনেক সময় হয় যে অন্য ধরনের ছবি করলে সেটা তো বেশি দর্শক দেখবে না, কাজেই ওটার বাজেটটা একটু কনস্ট্রেন করে দাও। বাজেটটা যেই কনস্ট্রেন হয় তখন শুটিং ডেজ গুলো কমতে থাকে, এবার তার ফলে কোয়ালিটি কিছুটা ফল করে, ভিজুয়াল যে ব্যাপারটা সেটাও একটু ফল করে, একটু তাড়াহুড়োয় কাজ হয়, একটু কম্প্রোমাইজ করে নিতে হয়। হয়তো শুটিংটা করার পরে ধরো অর্জুনের মনে হলো এই সিনটায় আমার তনুশ্রী আবিদ্যাকে আমার একটু ফ্রেশ লাগলে ভালো লাগতো, কিন্তু ওর কাছে সেই অপশনটা নেই, ওকে না আজকে আমি তো এন্ডিংটা একটু অন্যরকম ভেবেছি, এটা এরকম গোল গোল ঘুরতে থাকে। সুপারস্টার মেগাস্টারের দৌড়ে কেন আবিদ থাকে না? আবিদ কি প্রেফার করে অভিনেতা? ইজন্ট হি সুপার? অফ কোর্স হি ইজ আ সুপারস্টার। তকমাটা নিয়ে আবিদ, এই তকমাগুলো এখন নতুন হচ্ছে। বলো, তুমি বলছিলে, বলো না। না এই তকমাগুলো আর নট প্রো দিস তকমাস। তুমি কতটা টাচি বা সেনসিটিভ বা কোনদিন কি সুপারস্টার হতে? আমি ছিলাম, আমি খুব সেনসিটিভ, আমি আগে খুব কম্পিটিটিভ ছিলাম, এখন আমি নেই। I think I have grown out of that. So আমি আমার মতো করে ইন্টারপ্রেট করবো আমার কাজ, অ্যানালিসিস। আর দেখো এই তকমাগুলো যদি কেউ ভালোবেসে দেন, আমি সাদরে সেটা নেব। আর এই তকমার পিছনে অনেক রকম মানে কাঠি অমুক তমুকও থাকে, সেটা এখন বুঝতে পারি আমি। সো এখন ওটার খুব একটা অসুবিধা। ভালোবেসে কেউ যদি আমাকে বলেন, আমার কোনো দর্শক, তাহলে আমি খুবই খুশি হব। সেটা আমি সাম্প্রতিককালে তোমার 2টি ছবি বাদে কোন ছবি, যেটা তুমি বলছো কোয়ালিটি অফ ওয়ার্ক নিয়ে, যখন ছবির মান নিয়ে কথা বলছি, এরকম কোন ছবিটি তোমার মনে দাগ কেটেছে? মানে আমার নিজের ছাড়া দেখেছি আমি ছবি, আমি একটু পুরনো ছবি একটা বলছি, আমার দারুণ লেগেছিল। অঞ্জনদা যে ছবিটা মৃণাল সেনকে ছবি দিয়ে বানিয়েছিলেন অঞ্জনদা, চালচিত্র এখন না ওটার নাম, চালচিত্র, আমার দারুণ লেগেছে, আমার ফ্যান্টাস্টিক লেগেছে। আমার খুব বেশি যে ছবি দেখা হয় তা নয়, বাট আমার ওই ছবিটা খুব ভালো লেগেছে। আমি মানে কি বলবো, এক তো পুরনো কলকাতা যেসব সিনেমা দেখে বা যেসব সিনেমা বড় হওয়ার সময় দেখে মনে হয়েছে যে সিনেমা, ম্যাজিক অফ সিনেমা, মৃণাল সেন, এবং আমার ফেভারিট অঞ্জনদা ইন হিজ ওন ফর্ম।
হ্যাঁ আমার খুব ভালো লেগেছিল। একদম। আবির, আগামীকালে তোমায় আর কি কি ছবিতে দেখতে পাবো? এখন এইটা একটা ভালো কাজ হয়েছে, ডিপ ফ্রিজ এই যে রিলিজ হলো, এখন কিন্তু আমার হাতে এরকম আমি বলতে পারি না যে ছবি করেছি কিন্তু রিলিজ হচ্ছে না, এরকম কিছু নেই। মোটামুটি কাজে হাত দিয়েছো? অল ডান ডিপ ফ্রিজটাই আটকে ছিল, অল ডান, সব হয়ে গেছে। নতুন কিসে হাত দিচ্ছ? একটা ছবি আমি অভিরূপের সঙ্গে করছিলাম, এখনো ওটার কাজ একটু বাকি আছে, ওটার নামটা এখনো ফাইনাল হয়নি, সেই জন্য আমি নামটা বলতে পারছি না। সেখানে কি তোমাকে কি ধরনের চরিত্রটা আমরা ওটাও আবার ওরকম চরিত্র আমায় কেউ দেখেনি, বাট অভিরূপ যেরকম, অভিরূপের মধ্যে একটা তো একটা খুব উইকেড পাগলামি আছে, এবং ও না একটু বড় ভাবে ভাবে, ও ছবি ভাবেই বড় ভাবে, মানে যেটাকে আমরা মেইন স্ট্রিম সেন্সিবিলিটিস বলি সেরকম ভাবেই ও ভাবে। এই ছবিটার মধ্যে ভুতুরে কার্যকলাপ আছে, আবার অদ্ভুত খুব কঠিন বাস্তবের কিছু কথাও আছে। ও দুটোকে আমরা সেটাই চেষ্টা করছি, মানে এখনো যে কাজটুকু যেটা বাকি আছে এখনো কাজটা, সেখানেও ওই জায়গাগুলো আমরা উই আর বিং ভেরি কেয়ারফুল, যাতে মানে ভিজুয়ালসে আসল বক্তব্যটা না হারিয়ে যায়, আবার শুধু বক্তব্য দিকে ভিজুয়ালস না হারিয়ে যায়। ইটস আ ভেরি হ্যাঁ খুব থিন লাইন একটা। আপাতত ওটার কাজ একটু বাকি আছে। আর যেটা শুনলে আমার দর্শকরা খুব খুশি হবেন, আমরা এবার আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি সোনাদার 4th পার্ট, সেটা স্ক্রিপ্টটা অলমোস্ট লক হয়ে গেছে। তো আমরা বোধহয় নেক্সট ইয়ার জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারিতে শুটিংটা শুরু করব। এবারে কি সোনাদার গার্লফ্রেন্ড রিভিলড হবে? আমার মনে হচ্ছে না আমার কপালে ওরকম কিছু আছে। আমি গুপ্তধন ইতিহাস এসবই খুঁজে যাব। আর আমার সঙ্গে থাকতে থাকতে বেচারি অর্জুন আর ঈশা, মানে আবিল্লাল আর ঝিনুক, ওদের অবস্থা দেখো, বিয়েটা আর হচ্ছে না, খালি ঘুরছে। ইনফ্যাক্ট আমি একটু কাজ করে বলি যে আমি আবিরদাকে, হ্যাঁ আমার ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট আমায় শুনিয়েছে। না আর একটা ফাইনাল স্টেজের কথাবার্তা চলছে, ছবিটা হয়ে গেছিল ফাইনাল, বাট একটু রিশিডিউলিং হচ্ছে। মনে হয় আশা করছি যে সৃজিতের সঙ্গে কাজটা এবার হবে। বাহ, এবং অনেক বছর বাদে। হ্যাঁ বেশ কিছু বছর পর, শাহজাহানের পর। বাহ বাহ। আর আমিও একটা বলে রেখেছি, একটা না দুটো নতুন কনসেপ্ট শুনিয়েছি। দুটো না আমি তো ওয়ান এট এ টাইম বিশ্বাস করি, এক এক করে করাই বেটার। অর্জুন, ওর সঙ্গে যে দুটো ছবি করার কথা তুমি বলছো, সেই দুটো ছবি কি নেক্সট ইয়ারে হাত দিতে চলেছে? খুব ইনিশিয়াল স্টেজে আছে, আবিরদা আবার কমাস লাগায় দেখি। হ্যাঁ তোমার আপকামিং প্রজেক্টস এর মধ্যে দিদি পায়রা রেডি রয়েছে। হ্যাঁ ওটা খুব মজার ছিল। এবং তুমি দুই বাবা, এই তুমি ক্যামেরায় বাবারে বলছো? দুই নায়িকার কথা যখন বাবারে বললে কেন? আমি তো পাওলিয়া স্বস্তিকা আছে, এটা মানে বাবারে কি ভালো এরকম বলেছে, এই সেন্স বেনিফিট অফ দ্য ডাউট তারা রয়েছে। এবং খুব শীঘ্রই তুমি একটা প্রজেক্ট লক করবে যেখানে আমরা আরো দুইজন খুব জাঁদরেল অভিনেত্রী, তাদের দুজনকে মুখোমুখি প্রথমবার পাবো। নামটা ফাঁস করবো না? না প্লিজ, সবটাই ইনিশিয়াল স্টেজ, বাট আমার আরো দু তিনটে কাজ নিয়ে কথা হচ্ছে। এপার বাংলা ওপার বাংলা দুইজন অভিনেত্রী থাকবে। আমি ও আজকে ঠিক করে এসছে, সব বলে দেবে। দাও সামলাও। আমি নাম নিচ্ছি না, কিন্তু অর্জুনের পরবর্তী প্রজেক্টে এপার বাংলা ওপার ওটা পরবর্তী হবে কিনা জানি না, বাট পপুলার নায়িকাকে আমরা দেখতে ইন দ্য পাইপলাইন আছে, পরবর্তী কাজই হবে কিনা জানি না। মোটামুটি যা সিলেবাস দিয়েছে, দু তিনটে চ্যাপ্টারের মধ্যে পড়াশোনা করলেই দর্শক বুঝবে কি। তাহলে দেখো আমি আমার পড়াশোনাটা ঠিক করে এসেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ করলাম। পরের সপ্তাহে আবার আমরা আসবো এরকমই অভিনব এবং ইন্টারেস্টিং ব্যক্তিদের সঙ্গে ইন্ডালজ পডকাস্টে। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ইন্ডালজ পডকাস্টে। ধন্যবাদ।